সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি। ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে, ও মায়া প্রাণে তোর ভরা থেকে কি দেখেছি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্নাতক শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে রসায়ন দ্বিতীয় পত্রের বিষয়ে জৈব যৌগ দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের রসায়ন দ্বিতীয় পত্রের জৈব যৌগ অধ্যায়ের আমরা আজকের এই আলোচনার শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে আমরা জানব সেই বিষয়গুলো হচ্ছে জৈব যৌগ, অধিক সংখ্যক জৈব যৌগ সৃষ্টির কারণ এবং জৈব যৌগের শ্রেণীবিন্যাস। স্নাতক শিক্ষার্থীবৃন্দ, জৈব যৌগ কি এই বিষয়টি জানতে গেলে আমরা সহজ কথায় বলতে পারি কার্বন ঘটিত যৌগগুলোকেই জৈব যৌগ বলে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে কার্বন ঘটিত সব যৌগ কি জৈব যৌগ? না, কার্বন ঘটিত সকল জৈব যৌগকেই আমরা জৈব যৌগ বলতে পারি না। কারণ অনেক যৌগ আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বনিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট, এই যৌগগুলো কার্বন ঘটিত, কিন্তু এই যৌগগুলোকে আমরা জৈব যৌগ বলতে পারি না। মূলত জৈব যৌগ আমরা সেই যৌগগুলোকে আমরা জৈব যৌগ বলতে পারি। জৈব যৌগে অবশ্যই কার্বন থাকতে হবে এবং সেই সাথে তোমাদের মনে রাখতে হবে কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যে যৌগ সেই যৌগকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন এবং তাদের যে জাতক সেই যৌগগুলোকে জৈব যৌগ বলা হয়। অর্থাৎ আমরা বলবো যে হাইড্রোকার্বন হচ্ছে জৈব যৌগের মাতৃযৌগ, অর্থাৎ হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যে যৌগগুলো সেই যৌগগুলোকেই আমরা জৈব যৌগ বলতে পারি। স্নাতক শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সংক্ষেপে যে নোট আকারে যে দিয়েছি সেটি হচ্ছে যে হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ সমূহকে জৈব যৌগ বলে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মিথেন। মিথেনের সংকেত CH4, মিথাইল আয়োডাইড CH3I, মিথানল CH3OH, গ্লুকোজ C6H12O6 ইত্যাদি। এই যৌগগুলোকেই আমরা মূলত বলতে পারি জৈব যৌগ। স্নাতক শিক্ষার্থীবৃন্দ, এবারে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে অধিক সংখ্যক জৈব যৌগ সৃষ্টির কারণ কি। মূলত যে জৈব যৌগের সংখ্যা কিন্তু অনেক, অর্থাৎ ধারণা করা হয় যে প্রতিদিন প্রায় 20,000 জৈব যৌগ সৃষ্টি হচ্ছে। আমাদের যে জৈব যৌগের অপোজিটে যে যৌগটি সেটি হচ্ছে অজৈব যৌগ। অজৈব যৌগের সংখ্যা 2 থেকে 3 লক্ষ, কিন্তু জৈব যৌগের সংখ্যা
বলা যায় যে অনেক কয়েক আমরা ধরে নিতে পারি 80 লক্ষ থেকে 1 কোটিরও বেশি, অর্থাৎ যেহেতু প্রতিদিনেই নতুন নতুন জৈব যৌগ আবিষ্কৃত হচ্ছে প্রায় 20,000-এর মতো। তো আমরা জানাবো যে এই অধিক সংখ্যক জৈব যৌগ সৃষ্টির কারণটা কি। এই কারণটি মূলত হচ্ছে যে ক্যাটিনেশন ধর্ম, 2 নম্বর হচ্ছে সংকর বন্ধন গঠন, 3 নম্বর হচ্ছে সমানতা। এই 3টি কারণে, প্রধানত 3টি কারণে অধিক সংখ্যক জৈব যৌগ সৃষ্টি হতে পারে। তার প্রথমে আমি তোমাদেরকে যে ধর্মটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে যে ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্মটি কি? ক্যাটিনেশন ধর্ম হচ্ছে যে কোনো মৌলের পরমাণু যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের মধ্যে যুক্ত হয়ে বিভিন্ন আকার আকৃতির, দীর্ঘ শিকল, বলয়াকার, তারপর চাক্রিক, শাখাযুক্ত যৌগ, বিভিন্নভাবে তারা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের যৌগ গঠনের যে ধর্ম, সেই ধর্মটাকেই হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। মূলত এই ধর্মটি কার্বন পরমাণুর মধ্যে প্রকট আকারে দেখা দেয়। আর যেহেতু কার্বন পরমাণু হচ্ছে জৈব যৌগের মূল একটি উপাদান পরমাণু, এই ধর্মটি কার্বন পরমাণুর মধ্যে অধিক থাকার কারণে মূলত অধিক সংখ্যক জৈব যৌগ সৃষ্টির কারণ। আমি তোমাকে এখানে নোট আকারে যে জানিয়েছি, ক্যাটিনেশন ধর্ম কোনো মৌলের পরমাণুসমূহের নিজেদের মধ্যে যুক্ত হয়ে বিভিন্ন আকার ও আকৃতির দীর্ঘ শিকল গঠন করার ধর্মকে ক্যাটিনেশন ধর্ম বলে। ক্যাটিনেশন হলো কার্বন পরমাণুর অন্যতম প্রধান ধর্ম। এই ধর্মের কারণে কার্বন পরমাণুসমূহ পরস্পর একের পর এক যুক্ত হয়ে সরল শিকল, শাখা শিকল, বদ্ধ শিকল, শিকলযুক্ত বলয় ইত্যাদি অগণিত জৈব যৌগ সৃষ্টি করে থাকে। ফলে অধিক সংখ্যক জৈব যৌগ সৃষ্টি হয়। স্নাতক শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে 2 নম্বর যে কারণটি হচ্ছে সংকর বন্ধন গঠন। অর্থাৎ তোমরা জানো যে কার্বন পরমাণুর পারমাণবিক সংখ্যা 6 এবং কার্বনের আমি নিচে দেখো ইলেকট্রন বিন্যাসটি দিয়েছি 1s2 2s2 2p2। তো এখানে কার্বন পরমাণু যখন উত্তেজিত অবস্থায় থাকে, এখানে কার্বন পরমাণুর উপরে একটি স্টার চিহ্ন দিয়ে কার্বন পরমাণুর উত্তেজিত অবস্থা বা কার্বন পরমাণুর সক্রিয় অবস্থাকে প্রকাশ করা হয়েছে। উত্তেজিত অবস্থায় দেখো কার্বন পরমাণুর আমরা ইলেকট্রন বিন্যাস আমরা দেখিয়েছি 1s2 2s1 2px1 2py1 2pz1। অর্থাৎ এখানে দেখো যে উত্তেজিত বা সক্রিয় অবস্থায় কার্বন পরমাণুর 4টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে, 1 2 3 4, অর্থাৎ 4টি অযুগ্ম বা বেজোর ইলেকট্রন রয়েছে। এই সক্রিয় অবস্থায় কার্বন পরমাণুর যোজ্যতা স্তরের 4টি অযুগ্ম বা বেজোর ইলেকট্রনের কারণে কার্বন পরমাণু হাইব্রিডাইজেশন বা সংকরায়নের মাধ্যমে দেখা যায় যে কার্বন কার্বন একক বন্ধনের সৃষ্টি হয়, কার্বন কার্বন দ্বিবন্ধনের সৃষ্টি হয় এবং কার্বন কার্বন ত্রিবন্ধনের সৃষ্টি হয়। এই কার্বন পরমাণু এই কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধনের কারণে অধিক সংখ্যক জৈব যৌগ সৃষ্টি করতে পারে। স্নাতক শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা অধিক সংখ্যক জৈব যৌগ সৃষ্টির কারণে যে 3 নম্বর পয়েন্টটি অর্থাৎ সমানতা, এই সমানতা সম্পর্কে এখন আমি তোমাদের আলোচনা করব। সমানতা বলতে আমরা কি বুঝি? মূলত আমরা জানি যে সকল জৈব যৌগের আণবিক সংকেত এক ও অভিন্ন, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে ভৌত এবং রাসায়নিক ধর্মে ভিন্নতা প্রকাশ পায়। এই প্রকাশ পায় ফলে যে যৌগগুলোর সৃষ্টি হয় সেই যৌগগুলোকে একে অপরের সমাণু বলা হয় এবং এই ঘটমান বিষয়টাকে সমানতা বলা হয়। তো মূলত জৈব যৌগগুলোর মধ্যে এই সমানতা ধর্মটা বিদ্যমান রয়েছে। এই সমানতা ধর্মের কারণেও অধিক সংখ্যক জৈব যৌগ সৃষ্টি হতে পারে। তো আমি স্লাইডের মাধ্যমে দেখাবো। দেখো আমরা 3 নম্বর পয়েন্টে লিখেছি যে সমানতা ধর্মের কারণে অধিক সংখ্যক জৈব যৌগ উৎপন্ন হয়। আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন,
ফলে যৌগের ধর্মও ভিন্ন হয়। এ ধরনের যৌগকে একে অপরের সমানুক যৌগ বলা হয় এবং এ বিষয়টিকে সমানুতা বলে। স্নাতক শিক্ষার্থীবৃন্দ, আমি একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে আমি বিষয়টি আরও পরিষ্কার করার চেষ্টা করছি। দেখো, এখানে একটি সংকেত আমি দিয়েছি C4H10, অর্থাৎ এই যৌগটির সংকেত হচ্ছে বিউটেন নামক একটি যৌগের সংকেত। এই সংকেতটিকে যখন আমরা গাঠনিক আকারে আমরা লিখতে গিয়েছি, দেখো আমরা লিখেছি CH3 CH2 CH2 CH3। তার মানে এখানে কার্বন পরমাণু আছে 1 2 3 4, অর্থাৎ কার্বন পরমাণু 4টা মিলে গিয়েছে। আর হাইড্রোজেন পরমাণু আছে 3টা আর 2টা 4টা, 4টা আর 2টা 7 না 3টা আর 2টা 5টা, 5টা আর 2টা 7টা, 7টা আর 3টা 10টি। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যৌগটার মধ্যে কার্বন আছে 4টি পরমাণু এবং হাইড্রোজেন আছে 10টি পরমাণু। তার মানে এই আণবিক সংকেতের সঙ্গে মিলে গিয়েছে। এই যৌগটির নাম হচ্ছে বিউটেন। তো এখন দেখো এই যৌগটির মধ্যেও দেখো যে CH3 বন্ড CH বন্ড CH3, আবার আমরা একটা শাখা দিয়ে আমরা দেখিয়েছি CH3। তার মানে এখানে কার্বন পরমাণু কয়টি রয়েছে? 1টি 2টি 3টি 4টি। হাইড্রোজেন পরমাণু কয়টি রয়েছে? 3টি আর 1টি 4টি, 4টি আর 3টি 4 5 6 7টি, আর 3টি কয়টি? হাইড্রোজেন পরমাণু 10টি। তার মানে এখানেও কার্বন আছে 4টি পরমাণু এবং হাইড্রোজেন আছে 10টি পরমাণু। তার মানে এই আণবিক সংকেতের সঙ্গে মিলে গিয়েছে। কিন্তু এখানে গাঠনিক যে সংকেতের তারতম্যর কারণে এই যৌগটির নাম হয়েছে 2-মিথাইল প্রোপেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আণবিক সংকেত এক ও অভিন্ন, অর্থাৎ এই যৌগটিরও আণবিক সংকেত এইটি, এই যৌগটিরও আণবিক সংকেত এইটি, কিন্তু গঠনগত তারতম্যের কারণে তাদের নামকরণও ভিন্ন হয়েছে এবং ভৌত এবং রাসায়নিক ধর্মেও তাদের ভিন্নতা রয়েছে। সে কারণে এই যৌগটিকে এই যৌগের সমাণু বলবো, এই যৌগটিকে এই যৌগের সমাণু বলবো, আর এই ঘটমান যে বিষয়টিকে বলবো আমরা সমানুতা। মূলত এই জৈব যৌগের এই সমানুতা ধর্মের কারণেও অধিক সংখ্যক জৈব যৌগ সৃষ্টি হতে পারে। স্নাতক শিক্ষার্থীবৃন্দ, এবারে আমি তোমাদের সামনে জৈব যৌগের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব, কিন্তু জৈব যৌগের শ্রেণীবিন্যাস আলোচনা করার আগে আমি কিছু বিষয় নিয়ে তোমাদেরকে ধারণা দেব। সে বিষয়টি হচ্ছে, দেখো আমি পয়েন্টিং করেছি, সেটি হচ্ছে যে জৈব যৌগের শ্রেণীবিন্যাস আলোচনা করার আগে কিছু জৈব যৌগের গঠন সম্পর্কে ধারণা। এখানে আমি লিখেছি যে মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। তার মানে মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ আমরা বলতে কি বুঝি? এলিফ্যাটিক জৈব যৌগ বলতে আমরা কি বুঝি এই বিষয়টি নিয়ে আমি একটু পরে আসব, কিন্তু তার আগে আমি বলবো যে মুক্ত শিকলটি, তার মানে তোমাদের মনে রাখতে হবে যে যখন কার্বন পরমাণু, একাধিক কার্বন পরমাণু যখন পরস্পরের সঙ্গে যখন যুক্ত হওয়ার সময় যখন তার দুই প্রান্ত মুক্ত অবস্থায় থাকে, তখন সেটিকেই বলবো আমরা মুক্ত শিকল। দেখো এখানে আমরা দেখেছি কার্বন বন্ড কার্বন বন্ড কার্বন। এখানে কার্বনের যে এই বন্ডগুলো দ্বারা তার হাতকে আমরা বুঝিয়েছি 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এখানে অর্থাৎ দুই পাশের কার্বন কিন্তু মুক্ত অবস্থায় আছে। ঠিক এই মুক্ত অবস্থায় থেকে দেখো যে যৌগটি আমরা এই হাতগুলোকে, এই বন্ডগুলোকে যখন আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করার ফলে দেখা গিয়েছে এখানে দেখো CH3 অর্থাৎ CH2 আর CH3, অর্থাৎ এই যৌগটির নাম হয়েছে প্রোপেন। তার মানে যেহেতু এই যৌগটির কার্বন কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরমাণু মুক্ত অবস্থায় রয়েছে, সে কারণে এই যৌগটাকে বলবো আমরা মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। স্নাতক শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে বদ্ধ শিকল এলিফ্যাটিক জৈব যৌগ সম্পর্কে ধারণা দেব। দেখো এখানে আমরা দেখো বদ্ধ মানে এই কার্বন কার্বন কার্বন, দেখো কার্বনের পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় আছে। এই যে কার্বন পরমাণুসমূহ পরস্পরের সঙ্গে যে যুক্ত অবস্থায় যে থাকাটা, এটিকেই বলবো হলো বদ্ধ অবস্থা।
আর এই বদ্ধ অবস্থায় থেকে যে জৈব যৌগটির সৃষ্টি হচ্ছে সেই জৈব যৌগটি হচ্ছে বদ্ধ শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। দেখো কার্বন বন্ড কার্বন বন্ড কার্বন বন্ড কার্বন, এখানে তার যে বন্ডগুলোকে আমরা হাইড্রোজেন দ্বারা যখন আমরা পূর্ণ করেছি, করার ফলে যে যৌগটির সৃষ্টি হয়েছে দেখো CH2 বন্ড CH2 বন্ড CH2। তার মানে আমরা এখান থেকে এখানটায় এসেছি, এখানটা দেখে এখানে সবগুলো এটা আর এইটার মধ্যে কোনো তফাৎ নেই। তার মানে যেহেতু কার্বন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে বদ্ধ অবস্থায় আছে, দেখো বদ্ধ অবস্থায় আছে অর্থাৎ যুক্ত অবস্থায় আছে, সে কারণে এই যৌগটাকে বলবো আমরা বদ্ধ শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। তার নামকরণ করা হয়েছে সাইক্লোপ্রোপেন। সাইক্লো মানে বদ্ধ অবস্থায় আছে, সে কারণে বলা হয়েছে সাইক্লোপ্রোপেন। এবারে আমি সরল মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ সম্পর্কে আমি ধারণা দেব। এর আগেও কিন্তু আমি বলেছি যে মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ, ঠিক অনুরূপ এই বিষয়টি। মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগের সঙ্গে সরল মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগের একদম সাদৃশ্য রয়েছে। দেখো কার্বন 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 অর্থাৎ কার্বনের দুই প্রান্ত মুক্ত অবস্থায় আছে। আমরা এই বন্ধনগুলো যখন আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করিয়েছি তখন আমরা দেখো CH CH অর্থাৎ বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়েছে, এটিকে আমরা বলতে পারি বিউটেন। তো যখন এই সরল মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ কিন্তু আবার এখানে সম্পৃক্ত সরল সম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ রয়েছে, তারপরে অসম্পৃক্ত সরল মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ রয়েছে। তার মধ্যে আমি অসম্পৃক্তর মধ্যে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, এটার আমরা নাম হয়েছে বিউট-1-ইন। সরল মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ এবং মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ একই, বিষয়টি একই। এখন আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে শাখা শিকল এলিফ্যাটিক জৈব যৌগ, অর্থাৎ যে সকল সরল মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগের কার্বন কার্বন দুই প্রান্ত খোলা অবস্থায় থাকবে, কিন্তু কার্বন কার্বন শিকলের দুই প্রান্তীয় কার্বন পরমাণু ব্যতীত যে কোনো একটি কার্বন পরমাণু থেকে একটি কার্বন পরমাণুযুক্ত যদি শাখা বের হয়ে যায় তাহলে সেইটিকেই বলবো আমরা শাখা শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। এখানে দেখো এই গাঠনিক ডায়াগ্রামটার মধ্যে দেখো কার্বন বন্ড কার্বন বন্ড কার্বন, এখানে দুই প্রান্তর বাইরে দেখো ভেতরে এখানে আমাদের এই কার্বন পরমাণু থেকে আরেকটি কার্বন পরমাণু যুক্ত আমাদের শাখা বের হয়েছে, সে কারণে এটিকে আমরা বলবো শাখা শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। এটির উদাহরণ আমরা দেখিয়েছি, দেখো CH3 বন্ড CH বন্ড CH3, এই CH এর সঙ্গে একটি শাখা CH3 বের হয়ে গিয়েছে এবং এটিকে আমরা বলতে পারি, এর নামকরণ 2-মিথাইল প্রোপেন। স্নাতক শিক্ষার্থী বৃন্দ, এবারে আমি তোমাদেরকে জৈব যৌগের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করব। আমি জৈব যৌগের শ্রেণীবিন্যাস আলোচনার আগে আমি কিন্তু কিছু জৈব যৌগের গঠন সম্পর্কে আমি আলোচনা করেছি। স্নাতক শিক্ষার্থীবৃন্দ, জৈব যৌগ তোমরা জানো যে জৈব যৌগ হচ্ছে কার্বন ঘটিত যৌগ, অর্থাৎ কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যে যৌগ হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বন ও তার জাতককে জৈব যৌগ বলা হয়। জৈব যৌগকে প্রধানত আমরা দুভাগে ভাগ করতে পারি, সেটি হচ্ছে অ্যালিফ্যাটিক জৈব যৌগ এবং অ্যারোমেটিক জৈব যৌগ। অ্যালিফ্যাটিক জৈব যৌগ বলতে আমরা কি বুঝি? অ্যালিফ্যাটিক শব্দটি হচ্ছে গ্রিক শব্দ এলিফার থেকে। এলিফার শব্দের অর্থ চর্বি জাতীয় পদার্থ, অর্থাৎ যে সকল যৌগ চর্বি জাতীয় পদার্থ থেকে আহরিত তাদেরকেই আমরা বলবো অ্যালিফ্যাটিক জৈব যৌগ। কিন্তু ইদানিংকালে দেখা যায় যে অনেক জৈব যৌগ আছে যেগুলো চর্বি জাতীয় পদার্থ থেকে আহরিত নয়, কিন্তু অ্যালিফ্যাটিক জৈব যৌগের বৈশিষ্ট্য সম্পন্ন। সে কারণে অ্যালিফ্যাটিক জৈব যৌগের আধুনিক যে সংজ্ঞাটি
সেটি হচ্ছে যে সকল সরল মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং সম্পৃক্ত চাক্রিক হাইড্রোকার্বন ও তাদের জাতককে এলিফ্যাটিক জৈব যৌগ বলে। স্নাতক শিক্ষার্থীবৃন্দ, অ্যালিফ্যাটিক জৈব যৌগকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ, আর একটি হচ্ছে বদ্ধ শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ আমরা বলতে বুঝি যে সকল এলিফ্যাটিক জৈব যৌগের কার্বন কার্বন শিকলের দুই প্রান্ত মুক্ত অবস্থায় রয়েছে তাদেরকে বলবো আমরা মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগকে আমরা সাধারণত আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সরল শিকল মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ এবং শাখা শিকল মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। অর্থাৎ সরল শিকল বলতে আমরা ইতিপূর্বেই আমরা জেনেছি যে সকল জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন শিকলে থেকে কোনো ধরনের শাখা বের হয়ে যায়নি তাদেরকে বলবো আমরা সরল শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। তো আমরা উদাহরণস্বরূপ আমরা দেখিয়েছি, দেখো সরল শিকল যেমন বিউটেন CH3 CH2 CH2 CH3 কোনো ধরনের শাখা বের হয়ে যায়নি। ঠিক তদ্রূপ আরেকটি আমরা দেখিয়েছি বিউট -1 অর্থাৎ CH3 CH2 CH ডাবল বন্ড CH2। তার মানে যে এই সরল শিকল সরল মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগকে আবার সামগ্রিকভাবে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সম্পৃক্ত সরল মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ, আরেকটি হচ্ছে অসম্পৃক্ত সরল মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। তার মানে অসম্পৃক্ত সেই সকল মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগগুলোকে আমরা অসম্পৃক্ত বলবো যাদের কার্বন কার্বন শিকলের যে কোনো একটি কার্বন দুটি কার্বন পরমাণুর মধ্যে অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান। এখানে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে এটিকে আমরা সরল মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ, কিন্তু এটিকে আমরা বলবো অসম্পৃক্ত, সে কারণে এর নাম হয়েছে বিউট -1 এখন স্নাতক শিক্ষার্থীবৃন্দ দেখো শাখা শিকল মুক্ত শাখাযুক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ আমরা উদাহরণ দিয়েছি। দেখো কার্বন কার্বন এই যে মেইন শিকলটি রয়েছে এই মেইন শিকলের দুই প্রান্তের কার্বন ব্যতীত যে কোনো একটি দেখো কার্বন থেকে একটি কার্বনযুক্ত শাখা বের হয়েছে, সে কারণে এটিকে বলবো আমরা শাখা শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। এটিকে আমরা মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগের অন্তর্ভুক্ত রয়েছে। এটি সম্পৃক্ত, এর নাম হচ্ছে 2-মিথাইল প্রোপেন অর্থাৎ 1-2 অর্থাৎ 2 নম্বর কার্বন পরমাণুর মধ্যে একটি কার্বন পরমাণু যুক্ত একটি শাখা বের হয়ে গিয়েছে। আর এটি অসম্পৃক্ত শাখা যুক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ যেমন 2-মিথাইল প্রোপিন অর্থাৎ কার্বন কার্বন এই কার্বন এবং এই কার্বনের মধ্যে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে এবং এই 2 নম্বর কার্বন থেকে একটি শাখা বের হয়ে গিয়েছে কার্বন পরমাণু যুক্ত, সে কারণে এর নাম হয়েছে 2-মিথাইল প্রোপিন। তার মানে আমরা বুঝতে পেরেছি যে সরল শিকল এবং শাখা শিকল এই দুটিকেই আমরা মূলত সরল শিকলেরও সম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ রয়েছে এবং অসম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ রয়েছে এবং শাখা শিকলের ক্ষেত্রেও সম্পৃক্ত রয়েছে এবং অসম্পৃক্ত রয়েছে। আমি স্নাতক শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ সম্পর্কে হয়তোবা সম্যক ধারণা দিতে কিছুটা সক্ষম হয়েছি। এবারে আমি তোমাদেরকে বদ্ধ শিকল এলিফ্যাটিক জৈব যৌগ সম্পর্কে আমি ধারণা দেব। বদ্ধ শিকল এলিফ্যাটিক জৈব যৌগ বলতে আমরা বুঝি যে সকল এলিফ্যাটিক জৈব যৌগের কার্বন কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরমাণু যুক্ত অবস্থায় রয়েছে। ইতিপূর্বেই আমি কিন্তু বদ্ধ শিকল যৌগ সম্পর্কে আমি একটি
সম্যক ধারণা তোমাদেরকে দিয়েছি। বদ্ধশিকল এলিফ্যাটিক জৈব যৌগকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হলো সুষম চাক্রিক বদ্ধশিকল এলিফ্যাটিক জৈব যৌগ, আরেকটি হচ্ছে বিষম চাক্রিক বদ্ধশিকল এলিফ্যাটিক জৈব যৌগ। সুষম চাক্রিক বদ্ধশিকল এলিফ্যাটিক জৈব যৌগ বলতে আমরা বুঝি যে সকল বদ্ধশিকল এলিফ্যাটিক জৈব যৌগের দুই প্রান্তের কার্বন পরমাণু যুক্ত অবস্থায় রয়েছে এবং কার্বন কার্বন যে পরমাণু রয়েছে এবং প্রত্যেকটা কার্বন পরমাণুর সঙ্গেই যুক্ত অবস্থায় বদ্ধ অবস্থায় রয়েছে, অর্থাৎ কার্বন বন্ড কার্বন বন্ড কার্বন বন্ড কার্বন, অর্থাৎ কার্বন কার্বন একটি চক্র বা একটা সাইকেল রয়েছে। কিন্তু এখানে দেখো বিষম চাক্রিক যৌগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন কার্বন যে কার্বন বন্ড কার্বন, কিন্তু এই পরমাণুটা অক্সিজেন পরমাণু, এখানে কিন্তু কার্বন পরমাণু থাকার কথা ছিল, না থেকে আরেকটি অন্য একটি পরমাণু কার্বন পরমাণু ব্যতীত অন্য একটি অক্সিজেন পরমাণু এখানে যুক্ত অবস্থায় রয়েছে। এই ক্ষেত্রে এই অক্সিজেন পরমাণুটিকে বলবো আমরা হেটারো পরমাণু। এরকম হেটারো পরমাণু রয়েছে, যেমন অক্সিজেন রয়েছে, সালফার রয়েছে, নাইট্রোজেন রয়েছে, এবং সে কারণে এই বদ্ধশিকল এলিফ্যাটিক জৈব যৌগটাকে বলা হচ্ছে বিষম চাক্রিক বদ্ধশিকল এলিফ্যাটিক জৈব যৌগ, এবং এর নাম ইথিন অক্সাইড। দুটি কার্বন পরমাণু রয়েছে, সে কারণে ইথিন অক্সাইড। স্নাতক শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে অ্যারোমেটিক জৈব যৌগ সম্পর্কে আমি ধারণা দেব। অ্যারোমেটিক জৈব যৌগ আমরা বলতে কি বুঝি? মূলত অ্যারোমেটিক শব্দটি এসেছে অ্যারোমা শব্দ থেকে। অ্যারোমা শব্দের অর্থ সুরভি বা সুগন্ধি, অর্থাৎ সুরভি বা সুগন্ধিযুক্ত যে সমস্ত জৈব যৌগ তাদেরকে বলা হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ। কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছে কিছু কিছু সুরভি বা সুগন্ধিযুক্ত যুক্ত ছাড়াও উৎকট গন্ধ বিশিষ্ট যৌগ রয়েছে যাদের অ্যারোমেটিক বৈশিষ্ট্য সম্পন্ন। সে কারণে পরবর্তীতে অ্যারোমেটিক যৌগের সংজ্ঞাটিকে আবার অন্যভাবে দেয়া হয়েছে আধুনিক আকারে। সেটি হচ্ছে যে বেনজিন এবং বেনজিনের যে জাতক রয়েছে তাদেরকে অ্যারোমেটিক জৈব যৌগ বলা হয়। অর্থাৎ এখানে কিছু অ্যারোমেটিক জৈব যৌগ হতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, যেমন এখানে বেনজিন চক্র অর্থাৎ থাকতে হবে, এবং বেনজিন চক্রের মধ্যে আবার একান্তরিত দ্বিবন্ধন থাকতে হবে, তারপরে অনুরণন হতে হবে। এরকম অনেকগুলো কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা যা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। এখন আমি তোমাদেরকে এই অ্যারোমেটিক জৈব যৌগকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সুষম চাক্রিক অ্যারোমেটিক জৈব যৌগ, আর একটি হচ্ছে বিষম চাক্রিক অ্যারোমেটিক জৈব যৌগ। অর্থাৎ সুষম চাক্রিক অ্যারোমেটিক জৈব যৌগ বলতে আমরা কি বুঝি? সুষম চাক্রিক অ্যারোমেটিক জৈব যৌগ আমরা বলতে বুঝি যে সকল অ্যারোমেটিক জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন চক্র এবং বেনজিন চক্র রয়েছে এবং তাদের জাতক রয়েছে। এবং এখানে দেখো এই ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, অর্থাৎ একান্তরিত দ্বিবন্ধন রয়েছে, এবং এই যৌগটিকে আমরা বলবো সুষম চাক্রিক অ্যারোমেটিক জৈব যৌগ। কিন্তু বিষম চাক্রিক অ্যারোমেটিক জৈব যৌগ আমরা বলতে বুঝবো যে সকল অ্যারোমেটিক জৈব বৈশিষ্ট্য সম্পন্ন যৌগের মধ্যে কার্বন কার্বন চক্রের মধ্যে যে কোনো একটি কার্বন পরমাণুর পরিবর্তে অন্য কোনো পরমাণু বিদ্যমান থাকে। এখানে দেখো কার্বন ডাবল বন্ড কার্বন সিঙ্গেল বন্ড কার্বন ডাবল বন্ড, এখানে কার্বন না হয়ে নাইট্রোজেন অন্য একটি পরমাণু অর্থাৎ হেটারো পরমাণু এখানে কার্বন পরমাণুর পরিবর্তে বসেছে। তারপরে বন্ড কার্বন, তারপরে ডাবল বন্ড কার্বন, অর্থাৎ এই হেটারো পরমাণুতে অর্থাৎ নাইট্রোজেন পরমাণুর কারণে এই অ্যারোমেটিক যৌগটাকে আমরা বলবো বিষম চাক্রিক অ্যারোমেটিক জৈব যৌগ। এর নাম হচ্ছে পিরিডিন। স্নাতক শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে একটি ডায়াগ্রামের মাধ্যমে আমি জৈব যৌগের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমি তোমাদেরকে সম্যক ধারণা এই ক্লাসে আমি দিলাম, এবং পরবর্তী ক্লাসে আমরা জৈব যৌগের আমরা নামকরণ, তারপরে জৈব যৌগের
কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া রয়েছে, সেই বিক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। স্নাতক শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ যেটি থাকলো সেটি হচ্ছে জৈব যৌগের শ্রেণীবিন্যাস উদাহরণ সহ আলোচনা করো। তোমরা বাড়িতে বসে এই যে জৈব যৌগের যে শ্রেণীবিন্যাসটা রয়েছে এবং শ্রেণীবিন্যাস অনুযায়ী যে বিভিন্ন ধরনের যে যৌগ রয়েছে, প্রত্যেকটা যৌগকে তোমরা আলাদা আলাদাভাবে লিখবা এবং লিখে তাদের সুন্দর করে এই বাড়ির কাজটি তোমরা পরবর্তীতে তোমরা করবা। তোমাদেরকে সকলকে তোমাদের ধন্যবাদ রইল এবং পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল।